নীলকুঠির দিকে যাচ্ছে, দেখ 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 দেখ। আচ্ছা, ভূতে কি এখানকার মানুষকে কোনো ডিস্টার্ব করেছে এরকম কোনো ঘটনা আছে? সেরকম কোনো ডিস্টার্ব করে না, তা মানুষ এলাকার মানুষজন দেখতে পায়। আপনি তো এখানে দীর্ঘদিন ধরে আছেন, আপনি কোনোদিন কি দেখেছেন ভূত ফুত কিছু? হ্যাঁ, ভূত আমি একদিনই দেখেছি। এখন রাত্রি 12টার সময় আমরা কিন্তু সেই পারমদনপুর জঙ্গলের পাশে যে নীলকুঠি, সেখানে কিন্তু আমাদের সমস্ত রকম লাইট এবং আমাদের গ্রুপ নিয়ে আমরা কিন্তু এক এক করে বেরিয়ে যাচ্ছি। জাস্ট মোবাইলের লাইটটুকুই ভরসা, তার মধ্যে আর আমাদের সঙ্গে আছে একটা সেই হেরিকেন। গুড মর্নিং ভাই, এতক্ষণে বুঝে গেছো আজকের আমাদের রাইডটা কি হতে চলেছে। তো এই রাইডটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলেছে। আমাদের খুব মানে পাশের ডিস্ট্রিক্ট উত্তর 24 পরগনা, তো সেইখানেই হচ্ছে আজকে আমাদের ভূত দেখার একটা প্রয়াস। তো চলো যেতে যেতে আজকের অভিজ্ঞতাটা শেয়ার হবে। আর আমার সঙ্গে আজকে রয়েছে আমার ভাই রাহুল। চলো। আমার বাড়ির থেকে মাত্র 48 কিলোমিটার দূরেই রয়েছে নীলকুঠি, মঙ্গলগঞ্জ নীলকুঠি। এই মঙ্গলগঞ্জ নীলকুঠির গল্প আমি অনেক শুনেছি, তাই আজকে ইচ্ছা করেই বেরিয়ে পড়লাম ওইখানে সত্যিই কি ভূত আছে সেই অনুসন্ধান করতে। অ্যাকচুয়ালি এই নীলকুঠির গল্পটা উঠে এসছে ব্রিটিশ আমলে। ব্রিটিশরা নীল চাষ করানোর জন্য বিভিন্ন জায়গায় কুঠি বানাতো বা বিল্ডিং বানাতো, সেখানে একজন পেয়াদা বা তাদের ভাষায় সাহেব নিযুক্ত করতো। তো সেই সাহেবটা হচ্ছে লোকাল কাউকে নিযুক্ত করা হতো, একটু প্রভাব প্রতিপত্তি সম্পন্ন মানুষকে, যিনি ওখানকার সাধারণ গরিব চাষিদেরকে মেরে ধরে জোরপূর্বক নীল চাষ করাতে পারবে, এরকম একজন প্রভাবশালী লোককে দিয়ে ওখানে নীল চাষ করানো হতো। সেরকমই একটা গল্পর অনুসন্ধান করতে গিয়ে আমরা জানতে পারলাম যে কোনো একজন নীল বিদ্রোহী সেই সাহেবের গলা কেটে হত্যা করে দেয়, এবং সেটাই ছিল নীল বিদ্রোহের একটা প্রতিবাদের রূপ। আর সেই রূপটাকেই বর্তমানে ভূতের রূপে ধারণ করেছে কিছু লোক। তো আমরা সত্যি জানতে বেরিয়ে পড়লাম সেখানে নাকি যে ওই কাটা সাহেব এখনও গলা কাটা অবস্থায় ঘোড়ায় চড়ে এলাকায় পায়চারি করে এবং চক্কর দেয়। তার জন্য আমি আমার বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমার বাড়ি যেহেতু মাঝদিয়াতে, নদিয়া জেলায়, তাই আমি খুব সহজেই বগুড়া হয়ে দত্তফুলিয়া হয়ে চলে আসলাম সিন্দ্রাণী, এবং তারপরেই নাটাবেড়িয়া পার করে এই মঙ্গলগঞ্জ। সামনে আমার কিছু বন্ধুবান্ধব অপেক্ষা করছে। যারা ট্রেনে বা বাসে কলকাতা থেকে আসতে চাও তারা চাকদা স্টেশনে নেমে অবশ্যই নাটাবেড়িয়ার বাস ধরে চলে আসতে পারো। খুব কাছেই, কলকাতায় একদিনের ডিস্ট্যান্সে একটা ভালো ঘোরার জায়গা এবং থাকার জায়গা, সেরকমটাই মনে হলো। তো চলো, এই ব্রিজটা পার করেই আমার সামনে অপেক্ষা করছে আমার কলকাতা থেকে আসা বন্ধুবান্ধবগুলো। আজকে তোমাদের ওদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং ফুল এনজয় করব আমরা আজকের ভিডিওতে। আজকে তোমার আগে ঢুকেছি ভাই, হচ্ছে দেখানি অবশ্যই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। না না, আমার দোষেই ভেঙেছে। তো আজকের রাইডে মানে সবথেকে মজার বিষয় যেটা, জানি না ওইখানে গিয়ে কি পাবো কি না পাবো, তবে সবথেকে যেটা আমার কাছে ইন্টারেস্টিং এবং এক্সাইটেড সেটা হচ্ছে দীর্ঘদিন পরে যে মুখগুলো খুব মিস করছিলাম, ভ্রমর গ্রুপের যে মুখগুলো খুব মিস করছিলাম, আজকের এই রাইডের দরুন সেই মুখগুলোর সঙ্গে দ্বিতীয়বার না, একটা মানে পরিচয়টা হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের নেপাল ফেরত দেবাশিস, নেপাল রাইড কমপ্লিট করে এসছে সমীর দা। আমাদের গ্রুপের শুরুর থেকে সাক্ষী সমীর দা। সমীর দার দাদা অরিন্দম, আর এই হচ্ছে আমাদের সমীরণ ভাই। কোটা কেন ভাইটা হুগলি। তো এই ভাইয়ের কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে, তোমরা জন্য একটা পাত্রী দেখো। আমি কিন্তু আলাদা করে দেবো, আমার বয়স বেরিয়ে গেছে। না, আমি বিয়ের ব্যাপারে কথা বলবো না, ও নিজেই দেখে নেবে। এটা হচ্ছে অভিষেক, কলকাতা প্রো রাইডার। সাবস্ক্রাইব তো চলো যেতে যেতে অনেকটা মজা হবে।
মাছটা এই ধরে দিচ্ছি তো চলো যেতে যেতে এই ট্রিপের আনন্দটা আর ভালো করে নেওয়া যাক। নীলকুঠি যাওয়ার রাস্তা এটা একটাই রাস্তা না? এইটা দিয়েও যাওয়া যাবে, সামনেও যাওয়া যাবে, এটা দিয়ে চলো। এখানে ভূত আছে? ভূত পাওয়া যাবে তো? নীলকুঠির খুব কাছেই রয়েছে এরকম জঙ্গল যেখানে গা শিউরে ওঠে। তবে একটা কথা বলে রাখি, আমরা খুব সকালে নীলকুঠির সামনে পৌঁছে গেলেও আমরা কিন্তু মর্নিংয়ে নীলকুঠিটা ভিজিট করব না, কারণ আজকে আমাদের উদ্দেশ্য নীলকুঠিটা দেখা নয়। আমাদের উদ্দেশ্য নীলকুঠির ভেতরে যে ভূত বাস করে বা ভূতের অস্তিত্ব আছে সেই খবরটার সত্যতা যাচাই করা। তো সেই জন্যেই আমরা মর্নিংয়েই নীলকুঠির সামনে চলে আসলেও আমরা কিন্তু ভিজিট করব রাতের বেলায়, একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কিভাবে আমরা ভূতটাকে খুঁজে পাবো সেটার জন্যেই আজকের আমাদের চিন্তা ভাবনা। তো চলো আর বেশিক্ষণ এখানে না দাঁড়িয়ে রাত্রের জন্য অপেক্ষা করি। তো আমাদের প্যাকেজে নৌকা বিহার আছে, আমরা এতক্ষণ নৌকা বিহারটা করে নেবো দিনের আলোতে। তো ফাইনালি পৌঁছে গেলাম নীলকুঠি। এই আমার পিছনে নীলকুঠি। জানি না এখানে ভূতের অস্তিত্ব আছে কি না, তবে বন্ধুত্বের অস্তিত্ব খুঁজে পেয়েছি। কলকাতা থেকে, হুগলি থেকে, নদিয়া থেকে ফাইনালি বন্ধুত্বের অস্তিত্ব খুঁজে পেয়েছি। ভূতের অস্তিত্ব সম্পর্কে আমার সংশয় আছে। তো এখন বেশি কথা বলবো না, এখন যাব হচ্ছে, আমরা তো এখানে আসলাম কিন্তু খাবো কি, থাকবো কোথায় সেই বিষয়ে কথা বলবো। আমরা অলরেডি কথা বলেছি 1200 টাকার প্যাকেজ নিয়ে। তো তোমরা সঙ্গে থাকো, দেখো 1200 টাকায় কি কি খাওয়া যায় আর আমরা আজকের দিনটা কিভাবে কাটাই। রাতে ভূত দেখার অবশ্যই একটা প্রয়াস করব, তবে জানি না সেটা কতদূর সফলতা পাবে। ভূত দেখতে পেলে অবশ্যই খুশি হব, আর ভূত না দেখতে পেলে মিথ্যা ভাওতাবাজি কথা বলবো না। জয় গুরু, জয় গুরু। চলো। কি এটার নাম কি, যেটা আমরা যাবো রিসর্টটার নাম কি? কটেজে আসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। এই হচ্ছে কটেজের দাদা, আপনার কটেজ তো? আপনার নাম? কৃষ্ণ বক্সি দাদা আমাদেরকে একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, আর এখন সেটাই আমরা একটু একটু করে পান করতে করতে কটেজের সৌন্দর্য নেব। চেস প্যাট চেস চেস চেস, ওই এটো মুখে চেস হয় না, চেস। তো ওয়েলকাম ড্রিঙ্কসের পরে আমাদের সামনে যেটা এসে গেল সেটা হচ্ছে, এই হচ্ছে নাস্তা। এটাকে লুচি বলবো না লুচির বড় ভাই বলবো কুচুরি বুঝতে পারছি না, তবে যাই হোক মনে হচ্ছে টেস্টি লাগবে। আলুর তরকারি, আলুর তরকারি সঙ্গে, না এটাকে পরোটা বলা যায় না, এটাকে একটু বড় সাইজের কুচুরি বলা যায়। भटूरा बोल सकते हो भाई क्या बोलते हैं उसको? भटूरा का छोटा भाई। ভাটুরা কে ছোট ভাই, এ নন বেঙ্গলি এইসব খাবারের নাম ভালো জানবে, ঠিক আছে। আর এদিকে আমাদের রাক্ষস ভাইগণ দীর্ঘদিন অভুক্ত ছিল, খাবার পেয়ে আর সহ্য হয়নি, হুড়ু পার করে খেতে লেগে গেছে। লোকে যে এদেরকে ইয়ে বলতে, ছুঁচো বলতে পারে সেটা খেয়াল নেই। তো চলো বেশি কথা না বলে শুরু করে দিই খেতে, কেননা সামনে এখন অনেক কাজ। অভিষেকের দাবি, সমীরদার দাবি, সব কিছু তো পালন করতে হবে গুরু। একটু জল দেবে, হাত উঁচু হলে ভালো। তো এই ছিল আমাদের কটেজ বা টেন্ট। তো এই টেন্টের ঠিক মাঝখানেই রয়েছে এরকম একটা পুকুর বলতে পারো বা একটা জলাশয়। এখানে কিন্তু অনেক রকম মাছ আছে, আর এই দিকে রয়েছে ছোট ছোট ক্যাম্প। তো ক্যাম্পেরই মাঝখানে রয়েছে খাবার দাবারের জায়গা। এখানে টিফিন করা থেকে শুরু করে লাঞ্চ করা, ডিনার করা, সমস্ত কিছু এখানেই হয়। রাত্রে অনেক লাইটিংয়ের ব্যবস্থা আছে, সেটা রাতে দেখাবো। এখানে আমাদের প্যাকেজ পড়েছে 1200 টাকা। 1200 টাকায় থাকা প্লাস খাওয়া, তার সঙ্গে রয়েছে বোটিং এবং কিছু লোকাল অ্যাডভাইস
রাত্রেবেলা আমাদের সঙ্গে একজনা যাবে ভূতের যে অনুসন্ধানটা সেই ব্যাপারে। তো এই যে টালির চালের ঘর, এটা কিন্তু একটা আলাদাই ফিলিংস। বহুদিন পর এরকম টালির চালে থাকার সৌভাগ্য হলো, আজকে আমরা এরকমই একটা ঘরে থাকবো। এইদিকে অনেক নতুন নতুন ঘর তৈরি হচ্ছে, এগুলো আশা করি আগামী 6 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। এইখানে একটা রয়েছে বসার জায়গা, তো এখানেও তোমরা বসতে পারো। আর আমাদের বাইকগুলো পার্কিংয়ের জন্য এদিকে কিছুটা জায়গা আছে, আর ওই দিকে রয়েছে আমার বাইকটা। এসে গেছে অভিষেক ভাই, যেতে হবে তো, বোটিংয়ে যেতে হবে তো, চলো চলো চলো। তো এখন হচ্ছে আমরা বেরিয়েছি বোটিংয়ের উদ্দেশ্যে। চলো, বিভূতিভূষণ যে নদীর পাড়ে বসে কবিতা লিখতেন, আমরা ঠিক সেই নদীতেই এখন বোটিং করব। চলো। একটু আগেই আমরা এই নৌকাতেই বেরিয়েছিলাম, সেখানে মাঝি ছিলাম আমি, কিন্তু এখন মাঝি চেঞ্জ হয়েছে। মাঝি আছে ওই যে আমাদের লাস্টে যে বসে আছেন উনি, আর এই দিকে হচ্ছে আমাদের সব পুরো এক একজন ট্যালেন্টেড লোক। সব একটু হাই হ্যালো করে দাও। আমি হচ্ছে দা এসকে রাইডার 007 005। প্রথমেই বলো ভ্রমর গ্রুপ জিন্দাবাদ, ভ্রমর গ্রুপ জিন্দাবাদ, ভ্রমর গ্রুপ আসছে বছর, আবার হবে। আসছে বছর আবার হবে। টিএমসি কে ভোট দিন। এ কি কাট 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 কাট। তো শুরুতেই বলেছিলাম আজকে আমাদের প্যাকেজে রয়েছে নৌকা বিহার। এইটা হচ্ছে ইছামতি নদী। তো এই ইছামতি নদীর পাড়ে বিভূতিভূষণ কবিতা লিখতেন এবং পাশের পারমদরপুর জঙ্গলে উনি চাকরি করতেন। তো বিভূতিভূষণ একজন প্রকৃতিপ্রেমী কবি হিসাবে আমরা সবাই জানি। ওনার জন্ম কিন্তু এইখানেই, এবং উনি এই জঙ্গলেই দীর্ঘদিন চাকরি করেছেন এবং এইখানেই জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন, এবং ওনার সাহিত্য চর্চার একটা বড় রসদ উনি এইখান থেকে জুগিয়েছেন। এখানে আসার পর সত্যি এরকমই একটা উদাসীন ভাব লাগছিল। গাছপালা, পশু, ওয়ার্ল্ড হেরিটেজ দেখে সত্যি মনটা ভরে যাচ্ছিল, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ কাটাই, কিন্তু সময় নেই। বলো। ওই তো বললাম অমাবস্যা পূর্ণিমাতে হচ্ছে তোমার ওই কান্তে শুনতে পাওয়া যায়, তারপরে পায়ের নুপুরের আওয়াজটা শুনতে পাওয়া যায়, তারপরে কালো মতন একটা কি যাচ্ছে, হাওয়া মতো চলে আসছে, এগুলো দেখা যায়। ঠিক আছে, তুমি এক্সপেরিয়েন্স করেছো? আর ওই যে হ্যাঁ, তারপরে ওই যে নীলকুঠিতে যেমন ভূতে আপনি পায়। নিজে কোনোদিন দেখেছেন? হ্যাঁ দেখেছি, তাই? আমি দেখেছি, সত্যিকারের কথা আমি দেখেছি। আমি এখানে বসেও দেখেছি, এইখানে বসে? এখানে বসেও দেখেছি, ওই বাইরেটাতে এই রাস্তায়? একটা বাচ্চা কাঁদছে। এখন বাজে রাত্রি 12টা, আর এই সময় আমরা আমাদের ক্যাম্প থেকে বেরোচ্ছি ভূত দেখার উদ্দেশ্য নিয়ে। জানি না সফল হবে কিনা, তবে আজকে কিন্তু আমরা ভূত দেখবই। তার জন্য আমরা এবং আমাদের পুরো গ্রুপ এখানে কিন্তু পুরো রেডি। কে গ্রুপ রেডি তো? চলো, আজকে কিন্তু আমরা এই নীলকুঠিতে ভূত আবিষ্কার করেই ফিরবো। না থাকলেও আমরা দেখব লোক এত ভয় পায় কিনা। সত্যি সত্যি মিথ্যা মিথ্যা যা হবে হবে, কিন্তু ভূত আজকে আমরা দেখবই। চলো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের টেন্ট, মানে ক্যাম্পিং যেখানে আছি সেটা থেকে আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। পুরো গ্রুপ কিন্তু আমাদের সঙ্গে রেডি। চলো। এখন রাত্রি 12টার সময় আমরা কিন্তু সেই পারমদনপুর জঙ্গলের পাশে যে নীলকুঠি, সেখানে কিন্তু আমাদের সমস্ত রকম লাইট এবং আমাদের গ্রুপ নিয়ে আমরা কিন্তু এক এক করে বেরিয়ে যাচ্ছি। জাস্ট মোবাইলের লাইটটুকুই ভরসা, তার মধ্যে আর আমাদের সঙ্গে আছে একটা সেই হেরিকেনের আলোর কথা মনে পড়ে যায়। 2010 সালে কিন্তু এই আলোতেই পড়েছিলাম। তো আজকের এই ভুতুরে ঘুটঘুটো অন্ধকারের মধ্যে আজকে কিন্তু আমরা একটা মানে গা ছমছমে একটা রোম হর্ষকর ব্যাপার, দারুণ দারুণ একটা ফিলিংস আসছে। বুঝতে পারছি না যে আদতে কী হবে বাস্তবে। তো চলো, সঙ্গে থাকো আর দেখো। এখন আমরা কিন্তু নীলকুঠি ভিজিটের একটু কাছাকাছি চলে গেছি। একটা হালকা কিছু একটা এই জায়গাটায় দেখতে পাচ্ছি। লাইট নীলকুঠি দিকে যাচ্ছে, দেখ 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 দেখ। এই ওদিকে এই
এদিকে লাগবে না, এদিকে লাগবে না। ভাই 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 কি একটা যাচ্ছে আর মোবাইল ফ্ল্যাশ ওই যে সাদা 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 ভাই সাদা কি ওটা কি সাদা সাদা ওটা কি একটা যাচ্ছে আমরা হট করে একটা যে অবয়ব চেহারা দেখলাম এর মধ্যে সাদা হালকা হালকা একটা কিছু দেখলাম, বুঝতে পারলাম না কি, আমরা পেছনে গেলাম কি এটা। আপনি কি কোনদিন দেখেছেন এরকম কিছু? আপনি এর আগে কোনোদিন এরকম দেখেছেন? আমরা না, কিন্তু আজকেই প্রথম দেখলাম, এরকম জিনিস আমার চোখে পড়েনি। যাই হোক একটা কিছু মনে হলো, একটা কিছু আছে এইখানে, ঠিক আছে। ঠিক আছে, চলিয়ে আচ্ছা, এই যে ভূত, এই ভূতের ব্যাপারটা আমি কিন্তু ভূত বিশ্বাস করতাম না। এটা কি সত্যি এখানে মাঝে মাঝে এরকম দেখা যায়? হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায়। আমার চোখে কোনোদিন পড়েনি, অনেকে দেখেছে। আচ্ছা। হ্যাঁ, সেই জিনিসটা আমি আজকে দেখতে পেলাম। এই যে কাটা সাহেবের গল্পটা, এই ভূতটার উৎপত্তি কি করে? আর ভূতটা কি এখানেই থাকে? ভূত বলতে এইখানে হাজার হাজার মানুষ মারা গেছে, আচ্ছা এখনো মারা যায়, যারা গন্ডগোল করে বাড়ির থেকে এইসব জায়গায় মৃত্যু বেঁচে নেয়। বছরে দুই একটা এরকম মৃত্যু ঘটে। মানে টানে ভূত এখানে মানুষকে টানে, ভূতে- অশুভ ভূতে শক্তি মানুষকে টানে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা মানে প্রত্যেক বছরে এরকম ঘটনা ঘটে। আচ্ছা হ্যাঁ, যার জন্য এলাকার মানুষজন খুবই ভয় পায়। এই জায়গায় সন্ধ্যার পরে কেউ আসে না। চলো। আচ্ছা, এই ভূতে কি এখানকার মানুষকে কোনো ডিস্টার্ব করেছে, এরকম কোনো না, ঘটনা না, আছে? সেরকম কোনো ডিস্টার্ব করে না। তা মানুষ, এলাকার মানুষজন দেখতে পায়। আপনি তো এখানে দীর্ঘদিন ধরে আছেন, আপনি কোনোদিন কি দেখেছেন ভূত ফুত কিছু? হ্যাঁ, ভূত আমি একদিনই দেখেছি, মানে নদীর ধারে আচ্ছা একটা গাছে সাদা জিনিস কি ছিল আমি বুঝতে পারিনি। আমার গেস্ট নিয়ে এসেছিলাম 16 জন, তা ওনরাই দেখেছে যে সাদা জিনিস গাছে কি ওটা। হ্যাঁ, আমার কাছে টর্চ লাইট ছিল, ওই টর্চ লাইটটা ওই সাদা জায়গায় মেরেছিল, মারলে পারে পুরো একটা আগুনের ফুলকা হয়েছিল। আচ্ছা আচ্ছা সেই দিন থেকে আমি বুঝতে পারলাম এইখানে কিছু একটা আছে। আচ্ছা। তারপর থেকে আপনারা আর বেশি আসেন না না, তাই তো? আমরা সেইভাবে আসিনি, লোকজন থাকলে আসি, নাই তো আমরা এইদিকে সচরাচর আসাই হয় না, ভয়ের ব্যাপার আছে। আচ্ছা, এবার একটু এই বিল্ডিং এর স্টোরিটা বলুন, কি ছিল, রাজা কি করে, কতজন, হ্যাঁ, ওটা সামনে যেতে হবে, ফিল্ডে চলুন যেতে তাহলে, হবে। চলুন চলুন চলুন। এই বিল্ডিং এ লাইট মার, বিল্ডিং এ লাইট মার। কত বছর পুরনো এই বিল্ডিংটা দাদা? 250 বছর, 250 বছর পুরনো। এখানে কি ব্রিটিশদের অত্যাচারের কারণেই কি এইসব উৎপত্তি? হ্যাঁ, ব্রিটিশদের কারণে এইসব উৎপত্তি। এই দেখুন, এইটা হচ্ছে সুড়ঙ্গ, এটা হচ্ছে নদীর সাথে কানেক্ট, আর এটা হচ্ছে গুপ্ত সিঁড়ি। আর এই সামনে অনেক জমি জায়গা ছিল, এখন জঙ্গল হয়ে গেছে। এখানে ইংরেজরা নীল চাষ করতো, নীল চাষের ব্যবসা করতো। আগে তো এইসব রাস্তাঘাট ছিল না, নদী পথে ব্যবসা করতো। ইছামতি নদী বিবর্ষ চওড়া ছিল, প্রচুর জল থাকতো, জোয়ার ভাটা খেলতো। এখন তো সেইভাবে নদীতে সেইভাবে জল টল থাকে না। আগে ইংরেজরা নীল পথে, এই নদী পথে নীল চাষের ব্যবসা করতো। এবারে এলাকার মানুষজন দিয়ে এই সামনে এইসব জমি জায়গায় চাষ করাতো। প্রচুর জমি আছে সামনে, এখানে হাজার হাজার মানুষজন দিয়ে চাষ করাতো। এবারে যারা চাষ করতো না ঠিক মতো, তাদের মেরে ধরে এই সুড়ঙ্গই ফেলতো। এখানে হাজার হাজার মানুষ মারা গেছে। তারই একটা টর্চ। হ্যাঁ, হাজার হাজার মানুষ এখানে মারা গেছে। এবারে এলাকার মানুষজন দেখলো যে আমরা যদি এইভাবে মরতে থাকি, আস্তে আস্তে সবাই তো মরে যাব। তখন একটা নীল বিদ্রোহ করেছিল। নীল বিদ্রোহ করলে পারে এলাকার মানুষজন সব একতা দলবদ্ধভাবে এসে ইংরেজদের উপরে অ্যাটাক করেছিল। করলে পারে যে মেন ছিল কাটা সাহেব বলা হয়, তারই গলা কেটে এই সুড়ঙ্গই ফেলেছিল। সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে কাটা সাহেবের বাড়ি। তাই সেই সব হাজার হাজার মানুষজন মারা গেছে, তাদের আত্মা এখনো রয়ে গেছে। কাটা সাহেবও দেখা যায় মাঝে মাঝে প্রায় লোকে দেখতে পায়, ঠিক আছে, ঘোড়ার পিটি চড়ে, মানে অনুভব করা যায়। চোখে তো সেইভাবে দেখতে পায় না, অনুভব করা যায়, মানে যেমকো বেরোয়, মানে পুরো আওয়াজ আসে, ঠিক আছে। এখনো মাঝে এরকম দেখা যায় কাটা সাহেবের। এখানে এই ঘরে কোনোদিন, এই বিল্ডিং এ কোনোদিন দুর্ঘটনা ঘটেনি কিছু? হ্যাঁ, বিল্ডিংয়ে এই তো মাস 2 আগেও একজন পড়ে গিয়ে মারা গেল। পড়ে গিয়ে মারা গেছে? থেকে পড়ে? ওপর থেকে পড়ে।
কত বয়সে মারা গেছে, ছেলে না মেয়ে? হ্যাঁ ছেলেটার বয়স হচ্ছে 15 বছর। 15 বছর ছেলে ওপর থেকে পড়ে মারা গেল। কিন্তু এইখান থেকে এইটুকুনি পড়ে তো মারা শুনেছি নাকি ওপর থেকে ফেলে দেয় ধাক্কা দিয়ে, এরকম মানে কিছু? এরকম, হ্যাঁ, এইখানে প্রত্যেক বছর একটা না একটা মারা যাবে, কিভাবে যাবে কেউ বলতে পারবে না, ঠিক আছে? জলে ডুবে হোক, মানে ওপর থেকে পড়ে যেয়ে হোক, যেভাবেই হোক, মোটামুটি বছরে একটা করে মরবেই এইখানে, ঠিক আছে? এবার কোন সময় ওটা বলা যাবে না, বছরের মধ্যে হবেই দুর্ঘটনা, উনি মারা গেল। তা এইভাবে মোটামুটি প্রত্যেক বছর এরকমভাবে মারা যায়, মানে টেনে নেয় আর কি, আত্মায় আত্মা টানে, মানে আত্মায় আত্মা টানে, ঠিক আছে? এখানে মানে টানবেই, দলে ভারী করবে তোরা। মোটামুটি প্রত্যেক বছর এরকম ঘটনা ঘটে এইখানে। তবে ভূত পেত না বিশ্বাস করলেও এই ধরনের কিছু কথা শোনার পর আর এই ধরনের কিছু জিনিস নিজের চোখে দেখার পর না অবিশ্বাস করা যায় না। আসলে বাস্তব ভূত না থাকলেও এনার্জি কিন্তু ডিস্ট্রয় হয় না, এনার্জি কিন্তু এনার্জিই থাকে, এবং সেটা যদি নেগেটিভ এনার্জি হয় সে অবশ্যই নেগেটিভ কাজ করবে, এটা কিন্তু চিরসত্য। পজিটিভ এনার্জি পজিটিভ কাজ করে, নেগেটিভ এনার্জি নেগেটিভ কাজ করে। তো আজকের ভিডিও আমরা করতে এসেছি এই যে নীলকুঠিতে একটা সাদা কি দেখলাম, তার কারণ আমরা খুব এক্সাইটেড হলাম এবং খুব মানে ভয় পেলাম, ভীত সন্ত্রস্ত হয়ে তারপর এই কাকাকে জিজ্ঞাসা করে আমরা কিন্তু জানতে পারলাম। তো যাই হোক, এই ছিল আজকের নীলকুঠির ভিডিও। কালকে আমরা যাব বাড়ির দিকে, আজকে আরেকটু এটা ভালো করে ভিজিট করে বেরিয়ে যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো। নীলকুঠিতে ভূত দেখার পরে নীলকুঠির সামনেই রয়েছে এই যে নদী, যে নদীর পাড়ে বিভূতিভূষণ বসে থাকতেন এবং তার নিজ সাহিত্য চর্চা করতেন। তো এই নীলকুঠিতে রাত্রে যখন ভূতের গল্প শুনলাম, একটা কথা মনে খুব দাগ ফুলে গেল। সেটা হচ্ছে এইখানে একজন স্নান করতে এসে ডিসেম্বর মাসে মারা যায়। তো তারপর থেকে লাইটটা সামনে মার, অন্ধকার দেখা যাচ্ছে না, তারপর থেকেই আমাদের মনে হলো এইখানটা একটু দেখে আসা যাক। আর আমাদেরও একজন ট্রাভেলার, সে কিন্তু দুপুরে এখানে পড়ে যাওয়ার পর জায়গাটা সম্পর্কে আমাদের আরও বেশি জানতে ইচ্ছা করে। তাই রাত্রের বেলায় আমরা চলে আসলাম এই নদীর পাড়ে ঘটে যাওয়া কিছু অলৌকিক কাহিনীর সাক্ষী হওয়ার জন্য। এইখানে কিন্তু বোটিংগুলো এখনও রাত্রেই রয়েছে এখানে দাঁড়িয়ে। আর এই হচ্ছে নদী, এইখানে যত ভুতুরে গল্পের উৎপত্তি। রাত্রে আসলাম দেখতে, তেমন কিছু না দেখতে পারলেও তবে একটা আলাদা অনুভূতি কিন্তু হচ্ছিল সবার মনের মধ্যেই। সবাই লাইট মেরে এই জায়গাটা ভালো করে দেখতে দেখতে মনে হচ্ছিল ভূত দেখে বেশি সুখ নাকি ভূতের গল্প শুনে বেশি সুখ। ওটা একটা বিল্ডিং, এই সোজাসুজি ফরেস্টে যাওয়া যায় পারমদনপুরের, ওখানে হচ্ছে একটা কাউন্টার, টিকিট কাউন্টার। তো একটাই কথা আমার মনে হচ্ছে, ভূত দেখতে বেশি শান্তি লাগে না ভূতের গল্প শুনতে, নাকি ভূত দেখতে বেরিয়ে ভূতের দেখা পেলে ভালো লাগে না দেখা পেলে ভয় পেতে ভালো লাগে? অ্যাকচুয়ালি প্রশ্নটার উত্তরটা আমারও জানা নেই। অনেকটা সেই ঝড়ের দিনে আম কোরানোর মতো, নিজের গাছের আম পড়লে সেই মুহূর্তে ভালো লাগে আম কোরাতে, পরে খারাপ লাগে। তো ভূত দেখতে বেরিয়েছি, ভূত পেলে কিন্তু একটু ভালো লাগবে, কিন্তু তার পাশাপাশি ভয়টাও সমপরিমাণ পেতে হবে। তাই বেশিক্ষণ আর এখানে দাঁড়াবো না, আমার বন্ধুবান্ধব নিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব। চলো এবার আগাই সামনের দিকে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভূত কি আদৌ আছে না এটা পুরোটাই গল্প। কালকে রাতের ভূত দেখার গল্পটা সম্পূর্ণ স্ক্রিপ্টেড। অনেক অসাধু ইউটিউবার এই জায়গাটা সম্পর্কে এরকম কিছু ভিডিও বানিয়ে পপুলারিটি নেওয়ার চেষ্টা করেছে। তো আমরাও সেরকমভাবেই দেখিয়ে দিলাম কিভাবে ভূতের গল্পগুলো গুজবের মতো করে ছড়িয়ে ওঠে। তা যাই হোক বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। যারা আমাদের ভিডিও দেখে একটু হলেও ঘোরার প্রতি ইন্টারেস্ট পাও, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। সঙ্গে থাকো বন্ধু, নতুন কিছু দেখাবো, আমাদের গ্রুপ তোমাদেরকে নতুন জায়গায় নিয়ে যাবে।